পাহাড়, ইতিহাস আর অদ্ভুত কিছু রোমাঞ্চ, এই সব কিছু নিয়ে আজ আমরা ঘুরে দেখব রাজগীর। এমন কিছু জায়গা দেখাবো যা দেখে আপনি অবাক হতে বাধ্য। নমস্কার বন্ধুরা, আগের পর্বে আমরা দেখিয়েছিলাম আমাদের রাজগীর পৌঁছানোর গল্প, আর আজ আমরা পুরো রাজগীর শহরটাকে চষে বেড়াবো। প্রাচীন নালন্দার ইতিহাস থেকে শুরু করে আজকের আধুনিক রোপওয়ে পর্যন্ত সব কিছু থাকবে এই ভিডিওতে। যারা আগের ভিডিওটা মিস করেছেন তাদের জন্য ওপরে আই বাটনে লিংক দেওয়া থাকলো। তাহলে চলুন দেরি না করে আজকের রাজগীর ভ্রমণ যাত্রা শুরু করা যাক। এখন আমরা চলে এসেছি রাজগীরের অন্যতম প্রধান আকর্ষণ এখানকার নালন্দা ইউনিভার্সিটির রুইন্স দেখতে। এখানে আসতে হলে টিকিট মূল্য 25 টাকা করে পার পারসন। বিলো 15 ইয়ার্স বাচ্চাদের জন্য কোনো টিকিট লাগে না, আর ক্যামেরা নিয়ে ঢুকতে হলে 25 টাকা অ্যাডিশনাল দিতে হবে। এখনকার সময়ে আমরা হায়ার এডুকেশনের জন্য অক্সফোর্ড বা হার্ভার্ড এই সমস্ত ইউনিভার্সিটির কথা বলে থাকি, কিন্তু একটা সময় বিদেশ থেকে পড়াশুনো করতে লোকে আসতো আমাদের ভারতবর্ষে, আর এই হচ্ছে সেই নালন্দা ইউনিভার্সিটি। 5ম শতাব্দীতে তৈরি হয় আমাদের এই নালন্দা ইউনিভার্সিটি। এখানে শুধুমাত্র ভারত নয়, চীন, কোরিয়া এবং মধ্য এশিয়া থেকেও ছাত্ররা আসতেন পড়াশোনা করতে। আমরা এখন আছি নালন্দা ইউনিভার্সিটির সামনে, রুইন্স অফ নালন্দা ইউনিভার্সিটি। বখতিয়ার খিলজি নালন্দা ইউনিভার্সিটি অ্যাটাক করেছিল আর জ্বালিয়ে দিয়েছিল। এইখানে দেখতে পাবেন এই যে ইটগুলো, এই ইটগুলোতে এখনো সেই পোড়া দাগটা রয়েছে। দেখুন ইটগুলোতে এখনো পর্যন্ত সেই কালো কালো পোড়া দাগগুলো রয়েছে। আর এই পাশে যে ইটগুলো দেখতে পাচ্ছেন, এইগুলো অপেক্ষাকৃত কম পোড়া, কারণ এইগুলো অ্যাকচুয়ালি বখতিয়ার খিলজির সময় ছিল না, এইগুলো পরবর্তীকালে রিবিল্ড করা হয়েছিল। এই লাল ইটের দেওয়ালের পেছনে লুকিয়ে আছে এক মর্মান্তিক ইতিহাস। 1193 সালে তুর্কি সেনাপতি ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি নালন্দা ইউনিভার্সিটি আক্রমণ করেছিলেন। কথিত আছে তিনি জ্ঞানপীঠের এই মহিমা সহ্য করতে পারেননি, আর তাই হাজার হাজার বৌদ্ধ ভিক্ষুক এবং পণ্ডিতদেরকে হত্যা করা হয়েছিল, আর জ্বালিয়ে দেওয়া হয়েছিল অমূল্য সব পাণ্ডুলিপি, এখানকার লাইব্রেরি। ভারতের প্রাচীন জ্ঞান ভাণ্ডার সেদিন এইভাবে ধূলিসাৎ হয়ে গেছিল। তো নালন্দা ইউনিভার্সিটি প্রথম হস্টেল ইউনিভার্সিটি ছিল, মানে এখানে শিক্ষার্থীরা আসতো, পড়াশুনো করতো আর এখানেই থাকতো। এইখানে পরপর অনেক রুম আছে, বলা হয় এখানে প্রায় 12,000 রুম ছিল। 12,000 শিক্ষার্থীরা এখানে এসে থেকে পড়াশোনা করতে পারত। এইখানে যে 12,000 স্টুডেন্ট থাকতো তাদের স্নান করার জায়গা এটা ছিল। এখানে তারা স্নান করা, জামা কাপড় ধোয়া এইসবের ব্যবস্থা ছিল। এখানে যে পুকুর মতো, সুইমিং পুলের মতো, এখনকার দিনে সুইমিং পুলের মতো টাইপের দেখতে একটা জায়গা দেখতে পাবেন। এইখানে জল স্টোর থাকতো, আর এখানে সবাই জামা কাপড় ধোয়া, স্নান করা এসব করতো। আর এখানে ছিল একটা কুয়ো। আর এই দুটো যে হাউস দেখতে পাচ্ছেন, এইটা গোডাউন ছিল। একটু উপরে ধরো, না একটু নিচেই করতে হবে। আজকে ডিসেম্বরের 27 তারিখ, আর এখানে চারিদিকের ওয়েদারটা দেখতে পাচ্ছেন। এখানে আজকে প্রচুর ঠান্ডা, আর এখনো পর্যন্ত চারিদিকটা ফগি, সূর্যের তো দেখাই নেই। এনিওয়ে, নালন্দা ইউনিভার্সিটিটা অনেকটা বড় এরিয়া আর অত্যন্ত বিস্তীর্ণ জায়গা। এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন বিভিন্ন স্কাল্পচার আপনারা দেখতে পাবেন। এলে কোথাও দেখবেন যেগুলো আমরা দেখালাম, যে কোথায় স্টুডেন্টরা থাকতো, কোথায় পড়াশুনো করতো, এইখানেও কিছু স্কাল্পচার রয়েছে। তার পেছনে আরও কিছু রয়েছে, বিস্তীর্ণ জায়গা এবং অনেক কিছু রয়েছে। এটা বিস্তীর্ণ জায়গা,
আপনারা পারলে গাইড নিয়ে নিতে পারেন। আমরা এখানে নিজেরাই ঘুরছি। এখানে লাইব্রেরিও আছে, যে লাইব্রেরিতে বলা হয় প্রায় 10 লক্ষেরও বেশি বই ছিল, ম্যানুস্ক্রিপ্ট ছিল, প্রচুর অরিজিনাল ম্যানুস্ক্রিপ্ট ছিল যেগুলো নষ্ট হয়ে গেছে। বখতিয়ার খিলজি যখন আক্রমণ করেছিল তখন এই লাইব্রেরিকেই প্রথম পুড়িয়ে দেওয়া হয়েছিল। এখানকার লোকাল লোকেরা বলে ওই লাইব্রেরিটা প্রায় 3 মাস ধরে জ্বলতে থাকে এবং আমাদের যে সমস্ত ইতিহাস সব কিছু ধ্বংস হয়ে যায়। এইখানে যে সমস্ত স্কাল্পচারগুলো রয়েছে তার পাশে পাশে তার ইতিহাস, তার সম্বন্ধে ছোট ছোট নোট রয়েছে, আর তার সঙ্গে রয়েছে কিছু কিউআর কোড। এই কিউআর কোড যদি আপনারা মোবাইল থেকে স্ক্যান করেন তাহলে এই জায়গা সম্বন্ধে ডিটেল ইনফরমেশন পেয়ে যাবেন। সুতরাং গাইড ইজ অপশনাল। গাইড যদি আপনারা নিতে চান নিতে পারেন, গাইড থাকলে ঘুরতে একটু সুবিধা হবে। কিন্তু এখানে অনেক কিছুই রয়েছে যেটা আপনাদেরকে হেল্প করে দেবে এই জায়গাটা সম্বন্ধে জানার জন্য। অবশ্যই রাজগীর এলে নালন্দা মাস্ট ভিজিট প্লেস। এইটা হচ্ছে নালন্দা ইউনিভার্সিটির হিস্ট্রি। নালন্দা ইউনিভার্সিটি যেটা বখতিয়ার খিলজি ধ্বংস করে দিয়েছে। আপনারা হয়তো জানেন নালন্দা ইউনিভার্সিটির সব থেকে পুরনো ফ্রি ইউনিভার্সিটি ছিল, যেখানে এডুকেশনটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল। এখানে লোকে কিন্তু পয়সা দিয়েও চান্স পেত না, টাকা পয়সা দিয়ে পড়ার এখানে কোনো কালচার ছিল না, এখানে পুরোটা এডুকেশন ছিল। যদি বখতিয়ার খিলজি সেই সময় এই নালন্দা ইউনিভার্সিটি ধ্বংস না করে দিত তাহলে আজকে হয়তো আমাদের ইতিহাস, আমাদের সংস্কৃতির অনেক কিছু আমরা আরও বেশি জানতে পারতাম। হয়তো আমাদের জেনারেশনের কোনো বাচ্চা এইখানে এই ইউনিভার্সিটিতে পড়তেও পারতো, কি জানি কি হতো। বাট ট্রুথ এটাই, আজকের দিনে এটা রুইন্স। আমরা এখন চলে এসেছি বিশ্ব শান্তি স্তূপাতে। এখান থেকে এখন টিকিট নেব, টিকিট নিয়ে তারপর রোপওয়েতে করে নিয়ে ওপরে উঠবো। দেখুন এত ভিড়। আমরা টিকিট নিয়ে নিয়েছি, টিকিট 120 টাকা করে নিয়েছে। তারপর এখানে টিকিট কেটে এনে ভেতরে এসে আবার ওয়েট করছি। টিকিট কাটতে মোটামুটি টাইম লেগেছে 2 ঘন্টা। একটা সময় আমরা লাইন দিয়েছি আর পাক্কা 3টের সময় আমরা টিকিট পেয়েছি। এখানে যেহেতু এখন পিক সিজন, আজকে 27শে ডিসেম্বর, এটা রাজগীরের জন্য পিক সিজন। সব জায়গাতেই এরকম ভিড়। বিশ্ব শান্তি স্তূপাতে যেহেতু রোপওয়ে করে উঠতে হবে তার জন্য ভিড় এত বেশি। এখানে 120 টাকা পার হেড টিকিট। এখানে 2 ধরনের কেবল কার চলে। এই কেবল কারগুলো যেখানে সিঙ্গেল সিঙ্গেল বসা যায় সেই কেবল কারগুলো এখন বন্ধ হয়ে গেছে। এখন একমাত্র এই ধরনের কেবিন টাইপের রোপওয়েই চলে। ফাইনালি আমাদের টাইম চলে এসছে। প্রায় 2.5 ঘন্টা পর, 2.5 ঘন্টা ওয়েটিংয়ের পরে এবার আমরা রোপওয়েতে উঠবো। এইবার স্পিড পাকার দিয়া। नीचे देखना तो देख लगेगा। রত্নগিরি পাহাড়ের চূড়ায় অবস্থিত বিশ্ব শান্তি স্তূপে যাওয়া সবথেকে সহজ আর মজাদার উপায় হলো এই রোপওয়ে। আমাদের রোপওয়ে এখন ধীরে ধীরে পাহাড়ের ওপর উঠতে শুরু করেছে। নিচে তাকালে বুকটা দুরুদুরু করে। চারপাশের এই ঘন জঙ্গল আর পাহাড়ের ভিউ কিন্তু এক কথায় অসাধারণ। ভারতের অন্যতম পুরনো এই রোপওয়েতে বসে ওপর থেকে পুরো রাজগীরের শহরটাকে দেখা যায়। যাদের উচ্চতা নিয়ে ভয় আছে তাদের জন্য একটু বেশ চ্যালেঞ্জিং হতে পারে, কিন্তু বিশ্বাস করুন এই অভিজ্ঞতাটা ভোলার মতো নয়। প্রায় 2.5 ঘন্টা লাইনে দেওয়ার পর আমরা ফাইনালি রোপওয়েতে করে
ওপরে এলাম। রোপওয়েতে জার্নি টাইম মোটামুটি 10 মিনিটের মধ্যে ওপরে চলে এসছে। এখানে এসে দেখি আবার রিটার্ন করার জন্য আবার অতটাই লাইন। যাই হোক, দেখা যাক। আপাতত ওপরে এসছি, আপাতত এখানে ঘুরি। রিটার্ন করার সময় আবার রিটার্নের সময় ভাববো কী করা যায়। এনিওয়ে, এটুকু অ্যাটলিস্ট বোঝা যাচ্ছে যে এইসব জায়গা ঠিক পিক সিজনে আসার মতো নয়। যদি আসেন তাহলে আপনার লম্বা ওয়েটিং টাইম থাকবে। অবশেষে আমরা পৌঁছে গেলাম পাহাড়ের চূড়ায়। আমাদের সামনেই দণ্ডায়মান শুভ্র সাদা রঙের বিশ্ব শান্তি স্তূপ। এই স্তূপটি জাপানিজ বৌদ্ধ ভিক্ষুক নিচিদাসু ফুজি তৈরি করেছিলেন। বৌদ্ধ ধর্মের শান্তি আর অহিংসার প্রতীক হিসাবে এটি সারা বিশ্বে পরিচিত। এই স্তূপের চারিদিকে বুদ্ধদেবের জীবনের 4টি গুরুত্বপূর্ণ পর্যায়ের সোনা দিয়ে বাঁধানো মূর্তিও দেখতে পাবেন। সত্যি বলতে রাজগীর এসে এখানে না এলে ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। শান্তি স্তূপের এই পবিত্রতা নিয়ে আমরা ফেরার পথ ধরলাম। বিশ্ব শান্তি স্তূপা থেকে বেরিয়ে আমরা চলে গেলাম ঘোড়া কাটোরা লেক। বিশ্ব শান্তি স্তূপা রোপওয়ে পার্কিং থেকে ঘোড়া কাটোরা লেকে যাওয়ার জন্য টোটো আপনারা অনায়াসেই পেয়ে যাবেন। তো বিশ্ব শান্তি স্তূপা ঘোরা হয়ে গেলে ঘোড়া কাটোরা লেক অবশ্যই ঘুরে আসবেন। ইটস ওয়ার্থ। রাজগীর শহরের বাইরে এই জায়গাটি একদম নিস্তব্ধ এবং এটি ইকো ফ্রেন্ডলি জায়গা। এই কারণে দূষণ রুখতে এখানে ডিজেল বা পেট্রোল গাড়ি অ্যালাউ করা হয় না। এখানে আসতে হলে ই রিক্সা বা ঘোড়ার গাড়ি একমাত্র ভরসা। 25শে নভেম্বর 2018-তে বিহারের চিফ মিনিস্টার নীতিশ কুমারজি এর শুভ উদ্বোধন করেন। আমরা বোটে বসে পড়েছি, এখন বোটিং করছি। আর বোটিং করতে করতে আমরা এখন বৌদ্ধ স্ট্যাচুর সামনে যাচ্ছি। আমার মনে হয় রাজগীর এলে ঘোড়া কাটোরা লেক একটা মাস্ট ভিজিট প্লেস। এখানে এলে এখানকার ন্যাচারাল বিউটি তো আছে, তার সঙ্গে মাঝখানে একটা সুন্দর বুদ্ধ স্ট্যাচু আর চারিদিকে যেরকম পাহাড় টাহাড় রয়েছে, সেসব দেখলে আপনার মন এমনি ভালো হয়ে যাবে। শোনা যায় মগধ রাজত্বের সময় রাজাদের ঘোড়া এইখানে জল খাওয়ানোর জন্য নিয়ে আসা হতো, আর সেই থেকেই এখানকার নাম হয়েছে ঘোড়া কাটোরা। পাহাড় দেখো পেছনে। এই লেকের ঠিক মাঝখানে নজর কাটছে ভগবান বুদ্ধের 70 ফুটের এই বিশাল মূর্তি। এটি কিন্তু কোনো সাধারণ পাথর নয়, বরং ভিয়েতনামি গোলাপি রঙের স্যান্ডস্টোন দিয়ে তৈরি করা হয়েছে। এই মূর্তিটির বিশেষত্ব হলো এটি জলের ওপর একটি পদ্ম ফুলের ভিত্তির ওপর দণ্ডায়মান। অপূর্ব লাগছে এইরকম বোটিং করতে করতে। এখন আমরা বুদ্ধদেবের স্ট্যাচুর পেছন দিকে চলে এসেছি। ভিউটা অসাধারণ। বাহ, দারুণ লাগছে। সব থেকে দেখা অপূর্ব রাজগীরের মধ্যে একটা সুন্দর প্লেস। শান্ত নীল জলে বুদ্ধদেবের এই শান্ত প্রতিচ্ছবি এক অপার্থিব দৃশ্যের জন্ম দেয়। শীতকালে এই লেকটি হয়ে ওঠে বিদেশি পাখিদের স্বর্গরাজ্য। সুদূর সাইবেরিয়া থেকেও নাকি পরিযায়ী পাখিরা এখানে আসে। আপনারা এখানে এলে প্যাডেল বোট ভাড়া করতে পারেন এবং লেকের মাঝখানে গিয়ে এই প্রাকৃতিক সৌন্দর্যকে আরও কাছ থেকে উপভোগ করতে পারেন। অপূর্ব ভালো লাগছে। এরকম বুদ্ধ মূর্তির একদম পাদদেশে আমরা চলে এসেছি বোটিং করতে করতে, আর এই ফিলটা অসাধারণ। বোটিং প্লাস নেচার প্লাস বুদ্ধ স্ট্যাচু। আমরা ঘোড়া কাটোরা লেকে মোটামুটি 45 মিনিটস ওয়েটিংয়ের পরে
আধা ঘন্টা বোটিং করলাম, বোটিংয়ের ভিজুয়ালস আমরা আপনাদেরকে দেখালাম। জায়গাটা বেশ সুন্দর, মাঝখানে লেক, ওইখানে বুদ্ধ স্ট্যাচু, আর চারিদিকে পাহাড়, চারিদিকে গোল করে পাহাড় রয়েছে, পাহাড়ে ঘেরা একটা লেক। রাজগীর এলে এটা একটা মাস্ট ভিজিট প্লেস, চলুন। তো এখন আমরা চলে এসেছি জরাসন্ধ কা আকাড়াতে। জরাসন্ধ যিনি রাবণের শ্বশুরমশাই ছিলেন। জরাসন্ধের 2 মেয়ে হস্তি আর প্রস্থি, দুজনকার বিয়ে হয়েছিল কংসের সাথে। তো জরাসন্ধ সম্পর্কে কংসের শ্বশুরমশাই। তো কংসকে মারার পর জরাসন্ধের সঙ্গে কৃষ্ণের যুদ্ধ বাঁধে। জরাসন্ধ তারপর মথুরা আক্রমণ করে, 16 বার মথুরা আক্রমণ করেছিল। তারপর কৃষ্ণকে মথুরা ছেড়ে চলে যেতে হয় দ্বারকাতে। তারপর পরবর্তীকালে যখন কৃষ্ণ আর পঞ্চপাণ্ডব এরা সব এখানে এসেছিল, তখন জরাসন্ধের সঙ্গে কৃষ্ণের যুদ্ধের কথা বলা হয়। তো কৃষ্ণ বলেছিল, না আমি তোমার সঙ্গে যুদ্ধ করতে চাই না, তুমি এদের 5 জনের মধ্যে যে কোনো একজনকে বেছে নাও। তখন জরাসন্ধ ভীমকে বেছে নিয়েছিল। ভীমের সঙ্গে এখানে 28 দিন ধরে যুদ্ধ চলে। আমরা সবাই জানি জরাসন্ধের জন্ম কাহিনী। জরাসন্ধ দুটো তাকে ভাগ করে দিল, সে মাঝখান থেকে আবার জুড়ে যেত। 28 দিন ধরে জরাসন্ধকে ভীম মারছিল, আর জরাসন্ধ বারবার জুড়ে যাচ্ছিল। 29তম দিন কৃষ্ণ বলে জরাসন্ধকে এইভাবে নয়, একটা পার্ট এইদিকে আর এই পার্টটা এইদিকে, এইভাবে ফেললে ও আর জোড়া লাগবে না। তো এটা ছিল জরাসন্ধের আকাড়ার গল্প। যারা মাইথোলজিকে মিথ মনে করে তাদেরকে এখানে এনে নিয়ে একবার দেখানো দরকার যে আমাদের মাইথোলজি অ্যাকচুয়ালি হিস্ট্রি। চলুন নেক্সট লোকেশনে। এখন আমরা চলে এসেছি সোন ভান্ডারে। সোন ভান্ডার মানে সোনার ভান্ডার। বলা হয় বিম্বিসারের সমস্ত গুপ্তধন এইখানে আছে। বিম্বিসারের গুপ্তধনের খাজানার কোড আছে, আর আমরা এখনো পর্যন্ত সেই কোডটাকে ডিকোড করতে পারিনি। কোডটাকে ডিকোড করতে পারলে হয়তো বিম্বিসারের খাজানার সন্ধান আমরা পেতে পারি। চলুন সেটা দেখাচ্ছি। ভাঙা হয়েছে, আর এই পাশে তৈরি করা হচ্ছে, এখানে কিছু তৈরি করা আছে। এইটা বোঝা যাচ্ছে, এখানে এখানে শিব ঠাকুরের ছবি আছে, এখানে ধ্যান মগ্ন রয়েছে, এই যে দুটো পা ধ্যান মগ্ন রয়েছে, আর এইটা হচ্ছে বডিটা, এইদিকে হাত, এটা ধ্যান মগ্ন রয়েছেন। এখন নন্দী, এই যে নন্দীর আচ্ছা, ভেতরে কথা বলা যাচ্ছে না, ভেতরে প্রচণ্ড ইকো হচ্ছে, বাইরে থেকে কথাটা বলে দিই। এটা হচ্ছে সোন ভান্ডার মানে সোনার ভান্ডার। বলা হয় মগধের রাজা বিম্বিসার তার যত রকম স্বর্ণ ভান্ডার আছে সেটা এইখানে রেখেছিলেন, এইখানে গুপ্তভাবে রেখেছিলেন, এবং এটার যে আমরা দরজা দেখালাম, সেই দরজাটা ডিকোড করার জন্য ওখানে শঙ্খলিপিতে মন্ত্র লেখা আছে। সেই মন্ত্রটা যদি পাঠ করা হতো তাহলে এই দরজাটা আপনি খুলে যেত, আর সেখান থেকে বিম্বিসারের সোনার ভান্ডারের সন্ধান আমরা পেতে পারতাম। কিন্তু এই শঙ্খলিপি একমাত্র পড়ানো হয়েছিল, সেটার সমস্ত কিছু স্ক্রিপ্ট ছিল নালন্দা বিশ্ববিদ্যালয়ে। যখন বখতিয়ার খিলজি নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করেছিল, নালন্দা বিশ্ববিদ্যালয় ধ্বংস করার পর বখতিয়ার খিলজি ওখানকার যে সমস্ত বই, যে সমস্ত স্ক্রিপ্ট ছিল সমস্ত কিছু নষ্ট করে দিয়েছে, আর সেখানকার সমস্ত কিছু যা কিছু ইতিহাস ছিল, সংস্কৃতি ছিল, সব কিছু নষ্ট হয়ে যায়। তো নালন্দা বিশ্ববিদ্যালয়ের সেই শঙ্খলিপি ডিস্ট্রয় হয়ে যাওয়ার পর এই শঙ্খলিপি আর কখনো পড়া সম্ভব হয়নি, আর তার জন্য এই দরজায় কি লেখা আছে সেটা কখনো কেউ ডিকোড করতে পারেনি, আর তার জন্য বিম্বিসারের সোনার ভান্ডার অন্ধকারেই তলিয়ে গেছে।
বখতিয়ার খিলজি নালন্দা ইউনিভার্সিটি ডিস্ট্রয় করেছিল, এটা তো আমরা জানি। শুধু তাই নয়, বখতিয়ার খিলজি এগুলোকেও ডিস্ট্রয় করেছিল। এখানে যে সমস্ত মূর্তি আছে এগুলো আমাদের আদি দেব দেবতার মূর্তি, আর এগুলোর নাক মুখ এগুলো সব ডিস্ট্রয় করা হয়েছিল। খিলজি শুধুমাত্র নালন্দা ইউনিভার্সিটি ধ্বংস করেনি, বখতিয়ার খিলজি আমাদের যে ইতিহাস সেইগুলোকে নষ্ট করেছে, আমাদের যে ইতিহাস আমাদের সংস্কৃতি সেগুলোকেও নষ্ট করেছে। সেইটা এইখানে এই জায়গায় এলে আপনারা দেখতে পাবেন। এখানে আমাদের যে হিন্দু দেবদেবী, সেই দেবদেবীর মূর্তি নাক এইগুলোকে ডিস্ট্রয় করা হয়েছে শুধুমাত্র আমাদের সেই ইতিহাসকে আঘাত করার জন্য। চলুন। আজ আমরা রাজগীরের প্রধান 5টি আকর্ষণীয় জায়গা ঘুরে দেখালাম। তবে সত্যি বলতে কি, রাজগীর কিন্তু একদিনে ঘুরে শেষ করার মতো জায়গা নয়। হাতে অন্তত 3 দিন সময় নিয়ে এলে আপনারা এখানকার প্রতিটি জায়গা ভালো মতো ঘুরে দেখতে পারবেন। একটি জরুরি কথা, পিক সিজনে কিন্তু রাজগীরের জুলজিক্যাল পার্ক বা গ্লাস ব্রিজের টিকিট পাওয়া বেশ চ্যালেঞ্জিং। আমরা আপ্রাণ চেষ্টা করেও এখানকার টিকিট জোগাড় করতে পারিনি। আপনাদের সুবিধার জন্য ডেসক্রিপশন বক্সে এখানকার টিকিটের লিংক দিয়ে দিলাম। আপনারা অন্তত 5 দিন আগে থেকে অনলাইনে টিকিট কাটার চেষ্টা করবেন। এছাড়া সময় থাকলে আপনারা বিম্বিসার জেল, জৈন মন্দির এগুলো ঘুরে দেখতে পারেন। তবে মনে রাখবেন, পিক সিজনে কিন্তু রাস্তাঘাটেও বেশ যানজট থাকে। আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। কোনো প্রশ্ন থাকলে নির্দ্বিধায় কমেন্ট করবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করবেন, আর আমাদের এই ছোট পরিবারের সঙ্গে যুক্ত হতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ব্লগে।